আসসালামু আলাইকুম। ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোয়েশ্চেনটা ফোর্থ ইয়ারে 2016 সালে আসছিল। তো কোন কোয়েশ্চেনটা আমরা আলোচনা করব একটু দেখে নিই আজকে। আমাদের ক্লাস নাম্বার 3 তে এক্স লিমিটেড took a lease from ওয়াই লিমিটেড। এক্স লিমিটেড ওয়াই লিমিটেডের কাছ থেকে একটা লিজ নিয়েছে। A lease of coil field of royalty টাকা 20 পার টন এবং প্রতি টনে 20 টাকা করে রয়্যালটি নির্ধারণ করা হয়েছে। Coil raised with the right of recouping short workings of each year during the subsequent 3 years. কিন্তু কোনো বছর যদি শর্ট ওয়ার্কিংস থাকে তাহলে সেটা পরবর্তী 3 বছরের মধ্যে রিকুপ করার একটা ক্ষমতা দেওয়া হয়েছে। The minimum rent is to be paid 50,000 per annum. মিনিমাম রেন্টটা পেড করতে হবে 50,000 টাকা প্রতি বছর। If any year the normal rent was not attained due to a strike or accident, যদি কোনো বছর নর্মাল রেন্ট অর্থাৎ মানে মিনিমাম রেন্টের সমপরিমাণ যদি না হয়, নট attained due to strike or accident, স্ট্রাইক বা অ্যাক্সিডেন্টের কারণে যদি আমাদের নর্মাল রেন্টে পৌঁছাতে না পারি, it was agreed that the minimum rent would be reduced is proportion to the length of stoppage. মানে যেই কয় মাস বন্ধ ছিল ওই কয় মাসের অনুপাতে আমাদের মিনিমাম রেন্টটা কমে যাবে যদি স্ট্রাইকের কারণে আমরা নর্মাল রেন্টে পৌঁছাতে না পারি। The output was as follows. আমাদের আউটপুট গুলো দেওয়া আছে, সেই 6ষ্ঠ বছর পর্যন্ত আউটপুট গুলো দেওয়া আছে আমাদের। In the fifth year there was a strike for 3 months. আমাদের ফিফথ ইয়ারে 3 মাসের জন্য স্ট্রাইক ছিল, for which the production was held up, এবং তখন আমাদের প্রোডাকশনটা বন্ধ ছিল 3 মাসের জন্য। Prepare show the necessary ledger account in the books of X Limited. আমাদের বলছে X Limited বইয়ে necessary ledger account করার জন্য। এই হচ্ছে আমাদের কোশ্চেন। এই কোশ্চেনটা বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর 2016 সালে আসছিল, পার্ট সি এর 11 নম্বরে। তো আজকে আমরা রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিসটা দেখবো একটু। তো আমরা প্রথমে ইয়ার গুলো লিখে নিছি, ইয়ার গুলোর সাথে ইয়ার আউটপুট গুলো লিখে নিছি, 1300, 2100, 2300, 3400, 2400 আর 4000। এরপর আমরা লিখবো অ্যাকচুয়াল রয়্যালটি। অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে 20 দিয়ে গুণ করে, কারণ যেহেতু প্রতি টনে 20 টাকা, যে প্রতি টনে যেহেতু 20 টাকা, তাহলে 20 দিয়ে গুণ করে আমরা অ্যাকচুয়াল রয়্যালটিটা লিখবো। হ্যাঁ, 1300 গুণ 20 26,000, 2100 গুণ 20 42,000, 2300 গুণ 20 46,000, 3400 গুণ 20 68,000, 2400 গুণ 20 48,000, 4000 গুণ 20 80,000। মিনিমাম রেন্ট 50,000। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ফিফথ ইয়ারে মিনিমাম রেন্টটা হবে 37,500। কিভাবে 37,500? যেহেতু ফিফথ ইয়ারে 3 মাস আমাদের স্ট্রাইক ছিল, প্রোডাকশন বন্ধ ছিল, সেহেতু আমাদের এখানে 9 মাসের মিনিমাম রেন্টটা হবে। তো কিভাবে আমরা 9 মাসটা বের করব? 50,000 হচ্ছে 1 বছরে, তাহলে 50,000কে আমরা যদি 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ করি, তাহলে আমাদের ফিফথ ইয়ারের যে মিনিমাম রেন্ট সেটা চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর আমরা এক্সেস অর সাফারটা বের করব। তো আমরা দেখলাম যে প্রথম বছর এখানে আমাদের অ্যাকচুয়াল রয়্যালটি কম, তো আমাদের সাফার 24,000। দ্বিতীয় বছরে অ্যাকচুয়াল রয়্যালটি কম, তো আমাদের সাফার হয়েছে 8,000 টাকা। তৃতীয় বছর আমাদের অ্যাকচুয়াল রয়্যালটি কম, তাও সাফার হয়েছে 4,000 টাকা। চতুর্থ বছর আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিটা বেশি, তাই এক্সেস হয়েছে 18,000 টাকা। আর ফিফথ ইয়ারও আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিটা বেশি, তাই আমাদের এক্সেস 10,500 টাকা। সিক্সথ ইয়ারে আমাদের অ্যাকচুয়াল রয়্যালটি বেশি, তো এক্সেস হয়েছে আমাদের 30,000 টাকা। এরপর আমরা যাব রিকুপ, রিটার্ন অফ আর ক্যারি ফরওয়ার্ডের করে। এখন আমরা আগে দেখে নিই আমাদের শর্তটা কি ছিল। আমাদের ছিল রাইট অফ রিকুপিং শর্ট ওয়ার্কিংস ইচ ইয়ার ডিউরিং দ্য সাবসিকুয়েন্ট 3 ইয়ার্স, অর্থাৎ পরবর্তী 3 বছরের মধ্যে আমাদের শর্ট ওয়ার্কিংসটা পূরণ করার আমাদের ক্ষমতা আছে। তো আমরা জানি যে রিকুপের ঘরে কোন টাকাটা বসে? যখন আমরা এক্সেস থাকবে এবং আমরা রিকুপ করতে পারবো। রিটার্ন অফের ঘরে বসে যখন আমাদের সময় শেষ হয়ে যায়। আর ক্যারি ফরওয়ার্ডে যখন সময় থাকে তখন ক্যারি ফরওয়ার্ডে। তো আমাদের যেহেতু প্রথম বছর 24,000 টাকা ঘাটতি হয়েছে, এটার পরবর্তী 3 বছর পর্যন্ত সময় আছে, তো আমরা এটাকে এখন ক্যারি ফরওয়ার্ড করে দিলাম 24,000 টাকা। তো দ্বিতীয় বছর আমরা দেখলাম আরো 8,000 টাকা আমাদের সাফারে যোগ হলো। তো যেহেতু আমাদের কোনোটার রিকুপ করা সম্ভব না, যেহেতু অ্যাক্সেস নাই, তো আমাদের রিটার্ন অফও করবো না, কারণ এগুলো সবগুলোর জন্যই আমাদের সময় আছে। প্রথম বছর দ্বিতীয় বছর দুটারই সময় আছে এখনো। তো আমরা এটার সাথে ক্যারি ফরওয়ার্ড করে দিলাম 32,000 টাকা। 24,000 যোগ 8,000 32,000 টাকা। তৃতীয় বছর গিয়ে আমাদের আবারও সাফার হয়েছে।
তো যেহেতু প্রথম বছরের যে 3 বছর মেয়াদ সেজন্য 1 2 3 অর্থাৎ চতুর্থ বছর গিয়ে প্রথম বছরের মেয়াদ শেষ হবে। তো তৃতীয় বছর এটা রিটার্ন অফ করার দরকার নাই, রিকুপ তো করাই যাচ্ছে না। তো আবার ক্যারি ফরওয়ার্ড করলাম, 36,000 টাকা হলো মোট। 32,000 এর সাথে 4,000 যোগ করে 36,000। এরপর চতুর্থ বছর গেলাম। চতুর্থ বছর দেখলাম যে আমাদের 18,000 টাকা এক্সেস আছে। তো 18,000 টাকা এক্সেস দিয়ে আমরা প্রথমে যে শর্ট ওয়ার্কিংস আছে তা পূরণ করার চেষ্টা করব। তো আমরা প্রথমে রিকুপ করে ফেললাম 18,000 টাকা, যেহেতু আমাদের শর্ট ওয়ার্কিংস এর ব্যালেন্স আছে 36,000, আমরা 18,000 পূরণ করে ফেললাম। তো এই 18,000 থেকে কিন্তু আমরা ধরে নিলাম যেটা প্রথম বছরের 24,000 থেকে যদি 18,000 পূরণ করা যায়, তাহলে প্রথম বছরের এখনো আমাদের 6,000 টাকা পূরণ করা যায় নাই। কিন্তু প্রথম বছরের মেয়াদ 1 2 3 এই বছর শেষ হয়ে যাবে। তো যেহেতু প্রথম বছরের 18,000 টাকা রিকুপ হয়েছে আর 6,000 টাকা রিকুপ করা সম্ভব হয়নি, সেজন্য প্রথম বছরের 6,000 টাকা আমরা রিটার্ন অফ করে দিলাম। তাহলে এখন ক্যারি ফরওয়ার্ডে থাকবে কোনগুলো? ক্যারি ফরওয়ার্ডে থাকবে দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর, কারণ দ্বিতীয় এবং তৃতীয় বছরের মেয়াদ এখনো আছে। সেজন্য ক্যারি ফরওয়ার্ডে 12,000 টাকা, এই 8,000 এবং 4,000 যোগ করে 12,000, অথবা 36,000 থেকে 18 এবং 6,000 বাদ দিলেই 12,000 টাকা পেয়ে গেলাম। এবার আমরা ফিফথ ইয়ারে গেলাম। ফিফথ ইয়ারে গিয়ে আমরা দেখলাম এক্সেস আছে 10,500, আমরা 10,500 রিকুপ করলাম। তো রিকুপ করার পরে আমরা দেখবো যে দ্বিতীয় বছরের যে ঘাটতিটা, সেই ঘাটতির মেয়াদ 1 2 3 অর্থাৎ পঞ্চম বছর শেষ। কিন্তু পঞ্চম বছর আমাদের 8,000 টাকার চেয়েও বেশি রিকুপ হয়ে যাওয়ার কারণে দ্বিতীয় বছরের কোনো ঘাটতি আর নাই, তাই আমরা এখানে রিটার্ন অফ করলাম না। যেহেতু আমাদের 12,000 ঘাটতি ছিল, সেহেতু আমাদের 10,500 রিকুপ হয়ে গেছে, আর মাত্র 1,500 ঘাটতি রয়ে গেছে, সেটা তৃতীয় বছরের। এবার সিক্সথ ইয়ারে গিয়ে আমরা দেখলাম 30,000 টাকা আমাদের এক্সেস আছে। তো 30,000 টাকা এক্সেস থাকুক, আমাদের ঘাটতি তো মাত্র 1,500 টাকা, তাই আমরা রিকুপ করবো 1,500 টাকা। তাহলে আমাদের এই যে শর্ট ওয়ার্কিংসের কাজ শেষ হয়ে গেল, কারণ আমাদের রিটার্ন অফ ক্যারি ফরওয়ার্ডে আর কোনো ব্যালেন্স নাই। এবার অ্যামাউন্ট পেয়েবল। অ্যামাউন্ট পেয়েবলের মধ্যে আমরা জানি অ্যাকচুয়াল এবং মিনিমামের চেয়ে রিকুপের ঘরটা বাদ দিলেই আমাদের অ্যামাউন্ট পেয়েবলটা পেয়ে যাব। তো এখানে মিনিমাম 50,000 বড়, রিকুপ নাই, তো 50,000 বসালাম। এখানেও 50,000 বড়, রিকুপ নাই, 50,000। এখানেও 50,000 বড়, বসাই দিলাম। এখানে 68,000 বড়, রিকুপ আছে 18,000, তার মানে 50,000 থাকে। এখানে 48,000 বড়, আমাদের রিকুপ আছে 10,500, বাদ দেওয়ার পরে 37,500। এখানে 80,000 বড়, 80,000 থেকে যদি আমরা 1,500 বাদ দিই রিকুপের, তাহলে আমাদের 78,500 টাকা থাকে। এ হচ্ছে আমাদের রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস। তো এরপর আমরা চলে যাব লেজারে। আমরা প্রথম যে লেজারটা দেখব রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট। রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্টের এই যে রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্টের নিয়মটা হচ্ছে যে আমরা ডেবিট পাশে অ্যাকচুয়ালের টাকা দিয়ে ল্যান্ডলর্ড বসাবো প্রত্যেক বছর, আর ইনকাম সামারি ক্রেডিট পাশে হবে অ্যাকচুয়ালের টাকা দিয়ে। তার মানে অ্যাকচুয়ালের টাকা দিয়েই একবার ল্যান্ডলর্ড, একবার ইনকাম সামারি, ডেবিট পাশে ল্যান্ডলর্ড, ক্রেডিট পাশে ইনকাম সামারি। তাহলে আমরা এবার এই রয়্যালটি এক্সপেন্সটা দেখাতে পারি এখানে। রয়্যালটি এক্সপেন্সটা আমরা শুধুমাত্র লিখে নিলাম ল্যান্ডলর্ড ইনকাম সামারি, ল্যান্ডলর্ড ইনকাম সামারি, ল্যান্ডলর্ড ইনকাম সামারি, ল্যান্ডলর্ড ইনকাম সামারি। কোন টাকাটা? অ্যাকচুয়ালের টাকাটা। এই যে আমাদের শিডিউলে অ্যাকচুয়ালের টাকাটা ছিল, সেই অ্যাকচুয়ালের টাকা দিয়ে আমরা কিন্তু এখানে টাকাগুলো পূরণ করছি। এই যে অ্যাকচুয়ালের টাকাটা 26,000, 42,000, 46,000, 68,000, 48,000, 80,000। একেবারে সহজ এই লেজারটা, খুব সহজে করা যায়। এরপর আমরা চলে যাব দ্বিতীয় লেজারে। আমাদের দ্বিতীয় লেজার হচ্ছে ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট। তো ল্যান্ডলর্ড অ্যাকাউন্টের নিয়মটাও আমরা আগে একটু দেখে নিই। ল্যান্ডলর্ড অ্যাকাউন্টের নিয়মটা, এই যে ল্যান্ডলর্ড অ্যাকাউন্টের নিয়ম, ল্যান্ডলর্ড অ্যাকাউন্টে আমরা দেখলাম যে ব্যাংক নামে অ্যামাউন্ট পেয়েবলের টাকাটা ডেবিটে বসবে, আর অ্যাকচুয়ালের টাকাটা রয়্যালটি এক্সপেন্স নামে ডেবিটে বসবে। যদি রিকুপ থাকে তাহলে শর্ট ওয়ার্কিস নামে ডেবিটে আসবে, আর যদি সাফার থাকে তাহলে ইনকাম শর্ট ওয়ার্কিস নামে ক্রেডিটে আসবে। তার মানে এখানে 4টা আইটেম আসে। একটা হচ্ছে অ্যামাউন্ট পেয়েবল, অ্যাকচুয়াল, রয়্যালটি। এই দুটা প্রত্যেক বছর থাকে, এই জন্য এগুলো প্রত্যেক বছর আসবে। শুধু সাফার যদি থাকে তাহলে ক্রেডিট পাশে শুধুমাত্র শর্ট ওয়ার্কিস নামে আসবে, আর যদি কোনো বছর রিকুপ থাকে তাহলে সেটা ডেবিট পাশে শর্ট ওয়ার্কিস নামে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম। তো আমরা প্রথমে দেখে নিই একটু আগে কি লিখলাম। এই যে আমরা দেখে নেই এখানে, এই যে আমাদের যে দেওয়া আছে, এই যে এখানে প্রথম বছর আমাদের অ্যাকচুয়ালের টাকা আছে, অ্যামাউন্ট পেয়েবলের টাকা আছে, আর সাফারের টাকা আছে। সেজন্য আমরা অ্যাকচুয়ালটা রয়্যালটি এক্সপেন্স নামে ক্রেডিট পাশে, সাফারটা শর্ট ওয়ার্কিস নামে ক্রেডিট পাশে, আর অ্যামাউন্ট পেয়েবলটা ব্যাংক হিসেবে ডেবিট পাশে বসাই দিলাম। তাহলে আমরা প্রথম বছরের কাজ এখানেই শেষ হয়ে গেল। এরপর আমরা যোগ করে দিলাম শেষ প্রথম বছর। এবার দ্বিতীয় বছর গিয়ে
আমরা কি করব, দ্বিতীয় বছরও আমরা একই কাজ করলাম, কারণ দ্বিতীয় বছরও আমাদের ওই একই কাজ আছে যে আমার অ্যাকচুয়ালিটি আছে, সাফার আছে আর অ্যামাউন্ট পেয়েবল আছে। জাস্ট দ্বিতীয় বছর থেকে টাকাগুলো এনে বসাই দিলাম আমরা দ্বিতীয় বছর। তৃতীয় বছর গিয়েও আমরা একই কাজ করলাম, কারণ তৃতীয় বছরও আমাদের সেই একই তথ্যগুলো দেওয়া আছে যে অ্যাকচুয়ালিটি, সাফার আর অ্যামাউন্ট পেয়েবল। চতুর্থ বছর গিয়ে দেখলাম আমরা একটু ভিন্নতা চলে আসলো, শর্ট ওয়ার্ক হিস্ট্রি ডেবিটে চলে আসলো। এখন এই যে ডেবিটে কেন আসলো চতুর্থ বছর আমরা একটু দেখি। চতুর্থ বছর ডেবিটে আসার কারণ হচ্ছে অ্যাকচুয়ালিটি ৬৮,০০০, তো অ্যাকচুয়ালিটি ৬৮,০০০ বসালাম, আমাদের রিকুপ আছে ১৮,০০০, এখানে সাফার নাই, সাফার থাকলে ক্রেডিট পাশে বসে আর রিকুপ থাকলে ডেবিটে শর্ট ওয়ার্ক হিসাবে, সেই জন্য রিকুপ আছে, রিকুপটা ডেবিট পাশে চলে আসছে আর অ্যামাউন্ট পেয়েবল ৫০,০০০ এটাও ডেবিট পাশে চলে আসলো। এই জন্য আমাদের এই চতুর্থ বছর একটু ভিন্ন হয়ে গেল। ফিফথ ইয়ারে গিয়েও আমাদের একই কাজ, সিক্সথ ইয়ারেও একই কাজ, একই রকম ভাবে করে ফেলবো আমরা। কারণ যে নিয়মটা একই, ওই যে আমাদের যে প্রথম নিয়মটা দেখালাম ওই নিয়মের মধ্যে দিলেই বসে, চারটা শর্ত। একটা হচ্ছে ক্রেডিট পাস ডেবিট পাশে অ্যামাউন্ট পেয়েবলটা ব্যাংক নামে আসবে, আর রিকুপ থাকলে সেটা শর্ট ওয়ার্ক নামে আসবে, আর রয়্যালটি এক্সপেন্স নামে অ্যাকচুয়ালের টাকাটা ক্রেডিট পাশে আসবে, সাফারের টাকাটা ক্রেডিট আসবে। বাস এই চারটা ঘরের টাকা যদি থাকে এই চারটা অ্যাকাউন্ট বসাই দিলে এখানে দুই পাশ মিলে যাবে সবসময়। এভাবে আমরা খুব সহজেই জাবেদা ছাড়া খতিয়ানগুলো করে নিতে পারি। এরপর আমরা একটা অ্যাকাউন্ট দেখবো, সেটা হচ্ছে শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট। এটা নিয়মটাও আমরা একটু দেখে নিই। এই যে শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টের নিয়মটা হচ্ছে আমাদের সাফার যদি হয় ল্যান্ডলর্ড নামে ডেবিটে, সাফার ল্যান্ডলর্ড নামে ডেবিটে। এরপর রিকুপ থাকলে ল্যান্ডলর্ড নামে ক্রেডিটে, রিটার্ন অফ থাকলে ইনকাম সামারি নামে ক্রেডিটে, আর ব্যালেন্স সিডিজ ক্যারি ফরওয়ার্ড যদি থাকে তাহলে ব্যালেন্স সিডি হিসাবে ক্রেডিটে চলে আসবে। এ হচ্ছে আমাদের শর্ট ওয়ার্কিংস এর নিয়ম। তো এবার আমরা প্রথম বছর দেখি একটু, প্রথম বছর কি আছে আমরা একটু দেখে নিই। যে প্রথম বছর আমাদের সাফার আছে ২৪,০০০, দ্বিতীয় বছর ৮,০০০, তৃতীয় বছর ৪,০০০। তার মানে প্রথম ৩ বছর একই, শুধুমাত্র সাফার আছে, অন্য আইটেম গুলো নাই। তো আমরা প্রথমে করলাম যে সাফার ২৪,০০০ ল্যান্ডলর্ড নামে ডেবিটে লিখলাম, এরপর এটা ডেবিটে যোগ করে এই পাশে নিয়ে আসলাম, ঘাটতিটাকে ব্যালেন্স সিডি টেনে দিলাম, এটা ব্যালেন্স বিডি হিসাবে নিয়ে আসলাম। দ্বিতীয় বছরও আমাদের কি ছিল, দ্বিতীয় বছরও আমাদের সাফার ছিল ৮,০০০ টাকা, তৃতীয় বছর ৪,০০০ টাকা। তার মানে দ্বিতীয় বছর আমাদের ৪,০০০ টাকা ল্যান্ডলর্ড নামে সাফার ছিল, এটা চলে আসবে, যোগ করলাম, যোগ করে এই পাশে ব্যালেন্স সিডি, এটা পরের বছর জানুয়ারি ১ তারিখে ব্যালেন্স বিডি দিয়ে দিলাম। এর পরের বছর আমাদের ৪,০০০ টাকা ঘাটতি ছিল, একটু আগে দেখলাম আমরা, এটা যোগ করে এই পাশে নিয়ে আসলাম, এটা ব্যালেন্স বিডি টেনে দিলাম। এর পরবর্তী বছর গিয়ে আমাদের কি হলো, এর পরের বছর গিয়ে ফোর্থ ইয়ারে গিয়ে আমাদের রিকুপ ১৮,০০০ আর রিটার্ন অফ ছিল ৬,০০০, ক্যারি ফরওয়ার্ড আছে ১২,০০০ টাকা। তাহলে এবার আমরা এগুলো সব ক্রেডিট পাশে বসাবো, যেটা ল্যান্ডলর্ড নামে, যেটা রিকুপ, আর ইনকাম সামারি যেটা রিটার্ন অফ, আর ব্যালেন্স সিডি যেটা সেটা আমাদের ক্যারি ফরওয়ার্ডের ঘরের টাকাটা বসাই দিলাম, এটা আবার আমরা ব্যালেন্স বিডি করে দিলাম। পরের বছর গিয়ে শুধু আমাদের রিকুপ হয়েছে, তারপর বাকি ব্যালেন্স সিডি ছিল ১৫০০ টাকা, এটা পরের বছর গিয়ে আমাদের পূরণ হয়ে গেল, ল্যান্ডলর্ড নামে চলে আসে যেহেতু রিকুপ হয়েছে, আর কোনো ব্যালেন্স সিডি নেই, দুই পাশ মিলে গেছে আমাদের। এই হচ্ছে আমাদের শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনাদের ভালো লাগলে ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবেন। আপনাদের শেয়ার করার কারণে অনেকেই দেখতে পাবে ক্লাসগুলো, এবং আমাদেরও ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসগুলো দেখার জন্য।